Henry Rider Haggard, A Tale of Three Lions. A Tales of Three Lions, Henry Rider, হান্টার কোয়াটারমেইন। পরিচিতরা সবাই জানেন খুবই অতিথিবৎসল মানুষ স্যার হেনরি কার্টিস। এখন শিকারের যে কাহিনী আমি বলতে যাচ্ছি তা তার ইয়র্কশায়ারের বাড়িতে আমন্ত্রিত হয়ে জেনেছি। যারা এই কাহিনী পড়বেন তাদের অনেকেই নিঃসন্দেহে একটা গুজব শুনেছেন, স্যার কার্টিস আর তার বন্ধু ক্যাপ্টেন গুড আফ্রিকার গভীর বিপদসংকুল এলাকায় অভিযানে গিয়ে প্রচুর হিরে পেয়েছেন। হিরেগুলো ছিল রাজা সোলোমান অথবা তারও আগের কোনো নৃপতির। খবরটা পত্রিকায় পড়ে তারপর দিনই রওনা হয়ে গিয়েছিলাম ইয়র্কশায়ারে। ওখানে যখন পৌঁছালাম ততক্ষণে কৌতূহলে হয়ে উঠেছে অধীর। হাজারো বছরের প্রাচীন গুপ্তধনের সংবাদ পেলে কেই বা উত্তেজিত না হয়। স্যার কার্টিসের হলে পৌঁছাবার পর দেরি না করে তাকে হীরের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। ঘটনার সত্যতা অস্বীকার করলেন না তিনি, তবে খানিক চাপাচাপি করবার পরেও কিছু বললেন না। মুখ খুললেন না ক্যাপ্টেন গুডও এড়িয়ে গেলেন। স্যার কার্টিসের বাড়িতে অতিথি হিসাবে উপস্থিত আছেন তিনিও। আমার কথা বিশ্বাস করবেন না আপনি। প্রাণখোলা হাসি হাসলেন স্যার কার্টিস। আমাদের শিকারী কোয়াটারমেইন আসুন, তার আগে পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে। আফ্রিকা থেকে আসবেন তিনি, আজ রাতেই পৌঁছবেন। তিনি পৌঁছানোর আগে গুড বা আমি মুখ খুলব না। সর্বক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তিনি। আসলে তিনি না থাকলে প্রাণে বেঁচে ওখান থেকে ফিরতেই পারতাম না আমরা। সময় হয়ে এসেছে, একটু পরেই তার আসবার কথা। আর কিছু বলতে রাজি নন তিনি। আরও বেশ কয়েকজন অতিথি হাজির আছেন। কৌতূহল চেপে রাখতে হলো তাদেরও। মহিলাদের কয়েকজন তো রীতিমতো হ্যাঁসফ্যাঁস করছেন। ডিনারের আগে যখন ক্যাপ্টেন গুড ড্রয়িং রুমে 50 ক্যারেটের বিরাট একটা আকাটা হিরে দেখালেন, তখন তাদের যা চেহারা হলো তা জীবনেও ভুলতে পারবো না। ক্যাপ্টেন গুড বললেন, এর চেয়ে অনেক বড় হিরেও আছে তাদের কাছে। মহিলাদের চেহারায় একই সঙ্গে কৌতূহল আর ঈর্ষার ছাপ এত প্রকটভাবে আগে কখনো দেখিনি। ঠিক তখনই ঘরের দরজা খুলে গেল। মিস্টার কোয়াটারমেইনের উপস্থিতি ঘোষণা করা হলো। হিরেটা পকেটে পুরে রাখলেন ক্যাপ্টেন গুড। খানিকটা খোঁড়াতে ঘরে ঢুকলেন ছোটোখাটো একজন লোক, চেহারায় লজ্জার ছাপ। তাকে দুহাতে জড়িয়ে ধরলেন ক্যাপ্টেন গুড। স্যার কার্টিস অভ্যর্থনা জানালেন তাকে। এই যে আমাদের শিকারী গুড, খুশি খুশি গলায় বললেন তিনি। এসে গেছেন। অতিথিদের দিকে হাসি মুখে তাকালেন। ভদ্র মহোদয়গণ, ভদ্র মহিলাগণ, আফ্রিকার সবচেয়ে অভিজ্ঞ ও সেরা শিকারীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এর গুলি কখনো ফসকায় না। শিকারী জীবনে ইনি আমাদের সবার চেয়ে বেশি হাতিসিংহ মেরেছেন। স্যার কার্টিসের কথা শুনে মিস্টার কোয়াটারমেইনের দিকে আরও কৌতূহল নিয়ে তাকালো সবাই। আকারে মানুষটা বেশি বড় না হলেও কি একটা আকর্ষণ যেন আছে তার মাঝে। ছোট ছোট আগোছাল চুল, ব্রাশের মতো দাঁড়িয়ে, বাদামি চোখের দৃষ্টি দেখে মনে হয় কিছুই এড়াচ্ছে না তার নজর। রোদে বৃষ্টিতে চেহারার রং হয়েছে মেহগনি কাঠের মতো বাদামি। অদ্ভুত ভঙ্গিতে কথা বলেন তিনি। সুরটা এমনই যে মনোযোগ আকর্ষণ করে। ডিনারের সময় তার পাশেই বসলাম। আলাপ জুড়তে চাইলাম, কিন্তু ব্যর্থ হলাম। অবশ্য জানালেন কিছুদিন আগে স্যার হেনরি কার্টিস এবং ক্যাপ্টেন গুডের সঙ্গে আফ্রিকার গভীরে দীর্ঘযাত্রায় গিয়েছিলেন। সেখানে গুপ্তধনের সন্ধান পান।
প্রসঙ্গ বদলে ফেললেন তিনি। জিজ্ঞেস করলেন ইংল্যান্ডের কথা। অনেক দিন আগে এসেছিলেন তিনি ইংল্যান্ডে, তারপর আর আসা হয়নি। প্রসঙ্গটা আমাকে টানল না। আবার আমি আগের প্রসঙ্গে ফিরতে চাইলাম। ওক প্যানেল করা একটা ভেস্টিবিউলে ডিনার সারছি আমরা। দেয়ালের হুকে ঝুলছে হাতির দুটো প্রকাণ্ড দাঁত, তার নিচে ঝুলছে বাফেলোর শিং, খুব রুক্ষ আর পিঠওয়ালা ওগুলো, বয়স্ক ষাঁড়ের শিং। শিংয়ের মাথাগুলো ভেঙে ফেটে গেছে। খেয়াল করলাম ওগুলোর উপর ঘুরছে শিকারি কোয়ার্টারমেইনের চোখ। সুযোগ বুঝে জিজ্ঞেস করলাম ওগুলো সম্বন্ধে তিনি কিছু জানেন কিনা। জানে, মৃদু হাসলেন তিনি। দাঁত দুটো যে হাতিটার ছিল সেটা আমার দলের একজনকে 18 মাস আগে দুটুকরো করে ফেলেছিল। আর বাফেলোর শিং, বাফেলোটা আরেকটু হলে মেরে ফেলেছিল আমাকে। আমার ঘনিষ্ঠ একজন মানুষ তো মারাই গেছে। স্যার হেনরি নাটাল ছেড়ে চলে আসবার আগে ওগুলো তাকে দিয়েছি আমি গত কয়েক মাস আগে। দীর্ঘশ্বাস ফেললেন কোয়ার্টারমেইন। আরেক মহিলা পাশেই ডিনার করতে বসেছেন। তিনিও হীরের ব্যাপারে অত্যন্ত কৌতূহলী। সারা টেবিলেই একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। কাজের লোকরা চলে যাওয়ার পর ঝড় বইতে শুরু করলো তাদের প্রশ্নের। মিস্টার কোয়ার্টারমেইন, অনুযোগের সুরে বললেন পাশের মহিলা, ক্যাপ্টেন গুড আর স্যার কার্টিস আমাদের উৎগ্রীব করে রেখেছেন। অনেকবার অনুরোধ করার পরও কিছুই প্রায় বলেননি গুপ্তধনের ব্যাপারে। বলেছেন আপনি আসার পর জানাবেন। আর ধৈর্য ধরতে পারছি না, প্লিজ বলে ফেলুন এবার কি ঘটেছিল। হ্যাঁ বলুন, প্লিজ বলুন না। সমজদারের দৃষ্টিতে টেবিলের চারদিকে তাকালেন মিস্টার কোয়ার্টারমেইন। মনে হলো না মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে খুব আনন্দিত বোধ করছেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ধূসর চুল ভরা মাথাটা নেড়ে শুরু করলেন তিনি, আপনাদের হতাশ করতে হচ্ছে। আমি সত্যিই দুঃখিত। বলার তেমন কিছু নেই। আসলে হয়েছে কি, স্যার কার্টিস আর ক্যাপ্টেন গুডের অনুরোধে ওই অভিযানে কি ঘটেছিল, কিভাবে আমরা রাজা সোলোমনের খনির খোঁজ পেলাম, তা লিখেছি আমি। পরে আপনারা সবই জানবেন। এখন যদি মুখে বলি তাহলে অনেক ভুলভাল থেকে যেতে পারে। আশা করি আমার বক্তব্য সমর্থন করবেন স্যার কার্টিস আর ক্যাপ্টেন গুড। আমার পেশায় অনেকেই মিথ্যে বলে, আমি তাদের দলে পড়তে চাই না। আপনি ঠিকই বলেছেন, বললেন স্যার হেনরি। এই একই কারণে আমি আর গুডও মুখ বন্ধ রেখেছি। বেশিরভাগ অভিযাত্রীর মতো মিথ্যুক বলে গণ্য হতে চাই না। তার কথা শুনে হতাশার একটা গুঞ্জন উঠল অভ্যাগতদের মধ্যে। আমার ধারণা আপনারা আমাদের আরও কৌতূহলী করে তুলতে চেষ্টা করছেন, খানিকটা অভিযোগের সুরে বললেন মিস্টার কোয়ার্টারমেইনের পাশে বসা তরুণী। আস্তে করে ধূসর চুলওয়ালা মাথাটা নাড়লেন মিস্টার কোয়ার্টারমেইন। বিশ্বাস করুন, যতই আমি জঙ্গলে ঘুরে বেড়াই আর জঙ্গলিদের মাঝে সময় কাটিয়ে থাকি না কেন, আপনার মতো সুন্দরী কাউকে ধোঁকা দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। মেয়েটিকে দেখে মনে হলো মিস্টার কোয়ার্টারমেইনের মিষ্টি কথায় খুশি হয়েছে। আমি বলে উঠলাম, ঠিক আছে মিস্টার কোয়ার্টারমেইন, আপনি না হয় গুপ্তধনের কথা নাই বললেন, কিন্তু ওই হাতির দাঁত আর বাফেলোর শিংয়ের কাহিনী তো বলতে পারেন। এর কমে আপনাকে ছাড়ছি না। সত্যি গল্প একদম বলতে পারি না আমি, বললেন মিস্টার কোয়ার্টারমেইন। তবে যদি আপনারা আমার অপারগতাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, তাহলে বাফেলোর সিংয়ের কাহিনীটা খুশি মনে বলতে পারি। ওগুলোর বয়স এখন 10 বছর। ব্রাভো কোয়ার্টারমেইন, হাসি মুখে বললেন স্যার হেনরি কার্টিস। কি ঘটেছিল তা বললে খুবই খুশি হব আমরা। শুরু করে দিন, তার আগে গ্লাসটা ভরে নিন। গ্লাসে
ক্যালোরেট ঢেলে ছোট্ট করে চুমুক দিলেন মিস্টার কোয়াটারমেইন। তারপর শুরু করলেন। 10 বছর আগে আফ্রিকার গভীরে গাটগারা নামের একটা জায়গায় শিকার করছিলাম আমি। জায়গাটা চোবে নদীর কাছেই। আমার সঙ্গে ছিল 4 জন আদিবাসী কাজের লোক। মেটাবেলে ল্যান্ডের ভুরলুপার বা নেতা, ড্রাইভার আর হটেনটট গোত্রের মানুষ হ্যান্স এক জুলু শিকারীর দাস ছিল ও আমাদের সঙ্গে আরও ছিল শিকারী মাসুন। 5 বছর ধরে শিকার করেছে ও আমার সঙ্গে। গ্যাটগারার কাছে চমৎকার একটা পার্ক মতো জায়গায় ক্যাম্প করলাম আমরা। বছরের সেই সময় অনুযায়ী ভালো ঘাস ছিল ওখানে। ওটাই হলো আমাদের হেডকোয়ার্টার। ঠিক করলাম ওখান থেকেই চারপাশে শিকারের খোঁজ করব। আমার লক্ষ্য ছিল হাতির দল, কিন্তু কপালটা খারাপ যাচ্ছিল। সামান্যই আইভরি পেলাম। সে কারণেই যখন কয়েকজন আদিবাসী খবর নিয়ে এলো যে বড় একটা হাতির পাল 30 মাইল দূরে উপত্যকায় এসেছে, খুশি হয়ে উঠলাম আমি। প্রথমে ভেবেছিলাম সরাসরি উপত্যকায় আস্তানা গাড়ব ওয়াগন নিয়ে, কিন্তু ভাবনাটা বাদ দিলাম। ওখানে স্বেচ্ছে মাছির ঝাঁক আছে শুনে। ওই বিষাক্ত মাছির কামড়ে মানুষ, গাধা আর বনজন্তু জানোয়ার ছাড়া আর সব কিছুরই মৃত্যু হয়। অনিচ্ছা সত্ত্বেও ঠিক করলাম মাটাবেল নেতা আর ড্রাইভারের দায়িত্বে ওয়াগন রেখে হটেনটট হ্যান্স আর জুলু শিকারী মাসনকে নিয়ে ঝোপের অঞ্চলে যাব। পরদিন সকালে রওনা হলাম আমরা। তার পরের দিন পৌঁছালাম হাতিদের যেখানে দেখা গেছে বলে খবর পেয়েছি সেখানে। কিন্তু এখানেও ভাগ্য ভালো হলো না আমাদের। হাতি ওখানে ছিল, তার চিহ্ন দেখতে পেলাম। প্রচুর নাদা পড়েছিল। এছাড়া মিমোসা গাছ উপড়ে ফেলা হয়েছিল। আরও ছিল উপড়ানো টপসি টারভি। ওগুলোর মিষ্টি শেকড়ের জন্য উপড়ে নিয়ে খায় হাতি। তবে হাতির দেখা পেলাম না। অন্য কোথাও চলে গেছে হাতির দল। তখন একটা কাজই করার থাকলো, সেটা হলো ওগুলোর পিছু নেওয়া। তাই করলাম। শিকার ভালো হলো না। পরের 2 সপ্তাহ বা তার কিছু বেশি সময়ে দুবার হাতির পালের দেখা পেলাম। বিরাট বড় একটা দল, কিন্তু আবারও আমাদের পেছনে ফেলে এগিয়ে গেল ওগুলো। কদিন পর তৃতীয়বারের মতো হাতির পাল দেখলাম আবার। একটা মর্দাকে গুলি করতে পারলাম মাত্র। বাকিগুলো রওনা হয়ে গেল আবার। এবার গতি বেশি, সহজে থামবে না কোথাও। অনুসরণ করা অর্থহীন বুঝে সে চেষ্টা আর করলাম না। ফিরতি পথ ধরলাম। সঙ্গে মাত্র হাতির একজোড়া দাঁত। মনটা ভালো নেই। 5 দিন পর ঢালের ওপারে যেখানে ওয়াগন রাখা হয়েছিল সেখানে গাছের সারির কাছে পৌঁছলাম। সভ্য মানুষের কাছে তার বাড়ি যেমন, তেমনি শিকারীর কাছে তার ওয়াগন। কাজেই বাড়ি ফেরার একটা ভালো লাগার অনুভূতি নিয়ে এগোলাম। ঢালের উপরে উঠে ওয়াগনের সাদা তাঁবু যেখানে থাকার কথা সেদিকে তাকালাম। কোনো ওয়াগন নেই ওখানে। শুধু যতদূর চোখ যায় কালো একটা পোড়া দাগ। চোখ কষলে আবারও তাকালাম। ক্যাম্পের জায়গাটা দেখলাম, কিন্তু ওয়াগনটা নেই। পড়ে আছে কয়েকটা পোড়া কাঠ। হ্যান্স আর মাসনকে নিয়ে ছুটে গেলাম ওখানে। মনটা একই সঙ্গে দুঃখ আর অনিশ্চয়তার দোলায় দুলছে। ঢাল বেয়ে দৌড়ে নেমে যে ঝর্ণার ধারে ক্যাম্প ছিল সেখানে চলে এলাম। বুঝতে পারলাম আমাদের সন্দেহই সত্যি হয়েছে। ঘাসে ধরে যাওয়া আগুনে ওয়াগন, ওটার ভেতরের সমস্ত কিছু, বাড়তি গুলি আর অস্ত্র হারিয়েছি। যাওয়ার আগে ড্রাইভারকে বলে গিয়েছিলাম ক্যাম্পের চারপাশের ঘাস যাতে নিয়ন্ত্রিতভাবে পুড়িয়ে রাখে, নইলে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। নির্দ্বিধায় স্বীকার করি, যা ঘটেছে সেটা আমারই বোকামির শাস্তি। যদি আদিবাসীদের দিয়ে কেউ
কোনো কাজ করাতে চায় তাহলে সেটা তার নিজেরই তদারকি করা উচিত। বুঝতে পারলাম আসলে শয়তানটা ওয়াগানের চারপাশের ঘাস পোড়ায়নি, বোধহয় অসতর্কতায় লম্বা লম্বা টাম্বা উকি ঘাসে আগুন ধরিয়ে বসেছে নিজেরাই। সেই আগুন বাতাসের তাড়া খেয়ে ওয়াগনের তাঁবুতে এসে ধরেছে। ওয়াগন পড়তে সময় নেয়নি এই শুকনো খটখটে আবহাওয়ায়। ড্রাইভার আর দলনেতার কপালে কি ঘটেছে জানি না, সম্ভবত ভীষণ রাগ টের পেয়ে ভেগেছে সারগুলো নিয়ে। আজ পর্যন্ত তাদের দেখা পাইনি আমি। আর হতাশ হয়ে ঝর্ণার ধারে বসে পোড়া অ্যাক্সেল ওয়াগনের ঝলসানো খোলসের দিকে তাকিয়ে থাকলাম। বলতে দ্বিধা নেই, সেই মুহূর্তে কাঁদতে ইচ্ছে করছিল আমার। মাসন জুলু ভাষায় আর হ্যান্স ডাচ ভাষায় মুখ ছুটিয়ে গালাগাল দিচ্ছিল। আমাদের অবস্থা তখন সত্যিই করুণ। খামার অঞ্চল ম্যামাং ওয়াটো থেকে 300 মাইল দূরে আছি আমরা। সাহায্য পেতে হলে ওটাই সবচেয়ে কাছের শহর। ওদিকে আমাদের বাড়তি অস্ত্র, গুলি, কাপড় চোপড়, খাবার এবং আর সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমার সঙ্গে পরনের ফ্যানেলের শার্ট, চামড়ার জুতো, 8 বোরের রাইফেল আর কয়েকটা গুলি ছাড়া আর কিছুই নেই। হ্যান্স আর মাসনের কাছেও একটা করে মার্টিনি রাইফেল আর সামান্য গুলি আছে মাত্র। এই নিয়ে জনবিরল একটা রুক্ষ বুনো এলাকার ভেতর দিয়ে 300 মাইল পথ পাড়ি দিতে হবে আমাদের। নির্দ্বিধায় বলতে পারি জীবনে এমন বিপদে কমই পড়েছি। যাই হোক, এসবই শিকারী জীবনের স্বাভাবিক দুর্ঘটনা। কখনো কখনো অবস্থা বুঝে সেই অনুযায়ী চলা ছাড়া করার কিছু থাকে না। আর পুরা ওয়াগনের ধারে রাতটা কোনো রকমে কাটিয়ে পরদিন সকালে সভ্যতার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের দীর্ঘ যাত্রায়। পথে যা যা ঘটলো তা যদি পুরোটা বলতে যাই তাহলে মাঝরাতের আগে কথা শেষ হবে না। কাজেই আপনাদের অনুমতি সাপেক্ষে শুধু বলবো ওই মোষের সিংয়ের কাহিনী। তখন 1 মাস হতে চলল আমরা পথ চলছি। এক বিকেলে ম্যামাং ওয়াটো থেকে 40 মাইল দূরে ক্যাম্প করলাম আমরা। ততদিনে অর্ধাহার অনাহার, নিঃসঙ্গতা আর পায়ের ব্যথায় ধসে গেছি 3 জন। গোদের উপর বিস্ফোরার মতো আমাকে ধরেছে কড়া জ্বর। চোখে প্রায় কিছুই দেখতে পাই না, শিশুদের মতো দুর্বল হয়ে পড়েছি। আমাদের গুলিও প্রায় শেষ। আমার 8 বোরের রাইফেলে তখন আর মাত্র একটা গুলি আছে। হ্যান্স আর মাসনের মার্টিনি হেনরি দুটোর জন্যে 3টে গুলি। সময়টা সূর্য অস্তের 1 ঘন্টা আগে হবে। থেমে আগুন জ্বালালাম আমরা। তখনও কয়েকটা ম্যাচ ছিল। সৌভাগ্যক্রমে জায়গাটা ছিল ক্যাম্প করার জন্যে সুন্দর। গেম টেইল ধরে চলছিলাম আমরা। পাশেই ছিল মিমোছা গাছ ভরা একটা খাদ। খাদের ভেতর দিয়ে বয়ে যাচ্ছিল পরিষ্কার পানির ঝর্ণা। এক জায়গায় ছোট একটা পুকুর সৃষ্টি করেছে ওটা। জায়গাটার ওয়াটার ক্রেসের অভাব ছিল না। ঠিক আমাদের টেবিলে যেমনটা দেয়া হলো তেমনি জিনিস। কোনো খাবার ছিল না আমাদের কাছে। আমরা 2 দিন আগে শিকার করা ছোট অরিব অ্যান্টিলোপটার মাংস ফুরিয়ে গিয়েছিল সকালেই। হ্যান্স এর ধারণা মাসনের চেয়ে লক্ষ্যভেদে ও বেশি পারদর্শী। কাজেই মার্টিনির 3টে গুলির 2টো সঙ্গে নিয়ে সে রাতে মাংস জোগাড়ের জন্যে হরিণ শিকার করতে গেল। ও দুর্বলতার কারণে যেতে পারলাম না আমি। এদিকে মিমোসা গাছের শুকনো ডাল কেটে রাতের মতো একটা আশ্রয় বানাতে ব্যস্ত হলো মাসুন। জায়গা বেছে নিল পুকুরটা থেকে 40 গজ দূরে। দীর্ঘযাত্রায় বারবার আমরা সিংহদের কারণে ঝামেলার শিকার হয়েছি।
গত রাতে আরেকটু হলেই দল বেঁধে আক্রমণ করে বসতো ওগুলো। ব্যাপারটা ওই দুর্বল শারীরিক অবস্থায় বিচলিত করে তুলেছিল আমাকে। কুঁড়ে ঘরটা তৈরি হয়ে যেতেই মাসুন আর আমি একটা গুলির আওয়াজ পেলাম। মনে হলো আওয়াজটা এলো 1 মাইল দূর থেকে। খুশি হয়ে বকবক শুরু করলো মাসুন। মাথা ধরে গেল। একসময় বিরক্ত হয়ে ধমক দিয়ে থামিয়ে দিলাম ওকে। গুলির আওয়াজটা শোনার খানিক পরে দিগন্তের আড়ালে মুখ লুকালো লালচে সূর্য। আফ্রিকার জঙ্গলের থমথমে নীরবতা নামলো আমাদের ঘিরে। সিংহেরা তখনও বেরোয়নি, সম্ভবত চাঁদের জন্য অপেক্ষা করবে। পাখি আর অন্যান্য জানোয়ার বিশ্রাম নিচ্ছে। রাতের সেই নীরবতা ভাষায় প্রকাশ করতে পারবো না। ওই দুর্বল শারীরিক অবস্থায় মনে হলো প্রকৃতি কোনো দুঃখময় পরিস্থিতির কারণে থমকে গেছে। মনে হলো হটেনটট হ্যান্স আর ফিরে আসবে না। মাসুনকে আমি একসময় বললাম, মাসুন, পরিবেশটা বড় বেশি নীরব, মৃত্যুর মতো নীরব। হ্যান্স কোথায়? ওর জন্যে মনটা যেন কেমন করছে। মাসুন বলল, না বাবা, আমি জানি না কি ঘটেছে, তবে ও হয়তো ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে, অথবা পথও হারিয়ে থাকতে পারে। কি বলছো মাসুন? বিরক্ত হয়ে বললাম, এত বছর তুমি আমার সঙ্গে শিকার করছো, কখনো দেখেছো কোনো হটেনটটকে পথ হারাতে বা ফেরার পথে ঘুমিয়ে পড়তে? না মাকুমা জান, স্বীকার করল মাসুন। আমি জানি না ও কোথায়। নানা কথাই বললাম আমরা, কিন্তু দুজনের কেউই উচ্চারণ করলাম না আমাদের মন যা আশঙ্কা করছে। মন বলছিল দুর্ভাগা হটেনটট আর কখনোই ফিরবে না। মাসুন। খানিক পর বললাম, যাও, পুকুরের ধার থেকে সবুজ লতা নিয়ে এসো, খিদে লেগেছে, কিছু খেতে হবে। না বাবা, মাথা নাড়ল মাসুন। ওখানে ভূত আছে। ভূতরা রাতে পাড়ে উঠে এসে শরীর শুকায়। গোপন কথাটা এক ডাইনি ধরা বলেছে আমাকে। আমার দিনের বেলায় দেখা অন্যতম সাহসী একজন মানুষ মাসুন, কিন্তু রাতে সভ্য মানুষদের চেয়ে অনেক বেশি কুসংস্কারাচ্ছন্ন ও। তাহলে কি আমাকেই যেতে হবে? বোকা, জিজ্ঞেস করলাম। না মাকুমা জান, বলল মাসুন, আপনার অন্তর যদি অসুস্থ মেয়ে মানুষের মতো অদ্ভুত জিনিস চায়, তাহলে আমিই যাব, যদিও ভূত আমাকে খেয়ে ফেলতে পারে। তোমার খিদে পায়নি? জিজ্ঞেস করলাম দুঃসাহসী মাসুনকে। গেল ও। একটু পরে ফিরল, দুহাত বোঝাই ওয়াটার ক্রেস নিয়ে। খেতে শুরু করলাম। জিজ্ঞেস করলাম ওকে, খিদে লাগেনি? আমার পাশে বসে দেখছে মাসুন। বলল, জীবনে কখনো এত খিদে পাইনি। তাহলে খাও। ওয়াটার ক্রেস দেখালাম। না মাকুমা জান, ওই লতা পাতা আমি খেতে পারবো না, জানালো মাসুন। না খেলে খিদে কষ্ট পাবে। জোর করলাম, খাও মাসুন। চোখে সন্দেহ নিয়ে ওয়াটার ক্রেসের দিকে খানিক তাকিয়ে থাকলো মাসুন। তারপর এক মুঠো নিয়ে মুখে পুরল। চিবাতে বলল, ওহ, কেন আমি মানুষ হয়ে জন্ম নিলাম যদি ষাঁড়ের মতো এভাবে সবুজ লতাই খেতে হবে? আমার মা যদি জানতো এমনটা ঘটবে, তাহলে নিশ্চয় বাচ্চা বয়সেই আমাকে মেরে ফেলতো। এসব বকবক করতে করতে খেয়ে চলল মাসুন। থামলো সবগুলো শেষ করে। শেষে বলল তার পেট ভরেছে, কিন্তু লতাগুলো তার পেটে ঠান্ডা হয়ে পড়ে আছে, পাহাড়ের উপরের বরফের মতো। জুলুরা সবুজ তরকারি পছন্দ করে না। অন্য সময় হলে হাসতাম, কিন্তু মাসুনের খাওয়া শেষ হতেই সিংহের জোরালো উফ উফ ডাক শুনতে পেলাম। আমাদের কুড়ের বিপজ্জনক রকম কাছে চলে এসেছে জানোয়ারটা। বাইরের অন্ধকারে তাকিয়ে বড় বড় হলুদ চোখ দেখতে পেলাম ওটার। শুনতে পেলাম নাক ঝাড়া আর শ্বাস প্রশ্বাসের আওয়াজ। জোরে জোরে চিৎকার শুরু করলাম আমরা। আগুনের ভেতর আরও কয়েকটা ডাল ফেললো মাসুন। কাজ হলো তাতে। সিংহটাকে আর দেখা গেল না। সিংহ বিদায় নেয়ার পর
আকাশে রূপলি আলোর ছটা নিয়ে উঠল গোল একটা চাঁদ। ওরকম সুন্দর চাঁদনি রাত দেখা যায় না সহজে। জ্যোৎস্নার আলোয় কুঁড়ের ভেতরে বসে পকেটবুকের পেন্সিলে লেখা নোট পড়তে পারছিলাম। চাঁদ উঠতেই পানি খাওয়ার জন্যে পুকুরে আসতে শুরু করলো জন্তু জানোয়ারের দল। ডান দিকের একটা টিলার গা ঘেঁষা বুনো পথে দেখতে পেলাম নানা জাতের প্রাণী পানি খেতে চলেছে। আমাদের কুড়ের 20 গজের মধ্যে চলে এলো বড় একটা ইলান্ড হরিণ। থেমে সন্দেহের দৃষ্টিতে কুড়েটা দেখলো ওটা। আকাশের পটভূমিতে পরিষ্কার দেখতে পেলাম ওটার বিরাট সিংজোড়া। ইচ্ছে করছিল হরিণটাকে মেরে মাংসের চাহিদা মেটাই, কিন্তু মনে পড়ে গেল আমাদের কাছে মাত্র 2টো গুলি আছে। চাঁদের আলোয় নিশ্চিত হয়ে গুলি করা সম্ভব হবে না। বাধ্য হয়ে মাথা থেকে ঝেড়ে ফেললাম শিকারের চিন্তা। পানির দিকে চলে গেল ইল্যান্ড। 2-1 মিনিট পরে ঝাপসা ঝাপসা আওয়াজ হলো পানিতে। তারপরই ছুটন্ত খুরের খটাখট। কি হলো মাসুন? জিজ্ঞেস করলাম। মাসুন ওর কাঁচা ইংরেজিতে বলল, ওই অভিশপ্ত অভিশপ্ত সিংহ, ওটার গন্ধ পেয়েছে হরিণটা। ওর কথা মাত্র শেষ হয়েছে এমন সময় পুকুরের দিক থেকে তীক্ষ্ণ একটা আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে কাশির মতো শব্দ করে তার জবাব। সর্বনাশ! চমকে বললাম। 2টো সিংহ আছে, হরিণটাকে ধরতে পারেনি। সাবধান থাকতে হবে আমাদের। আবার চিৎকার শুরু করলাম দুজন। আগুনে আরও খড়ি ফেলা হলো। দূরে সরে গেল সিংহরা। মাসুনকে বললাম, মাসুন, ওই গাছের মাথায় যখন চাঁদটা যাবে তখন মাঝরাত হবে। সে পর্যন্ত পাহারায় থাকো তুমি। আমাকে ডাক দেবে মাঝরাত হলে। সাবধানে পাহারা দিও, নইলে তোমার হাড় ছেঁচড়ে নিয়ে যাবে সিংহ। আমাদের খানিক বিশ্রাম নিতেই হবে, নইলে মনে হচ্ছে বাঁচব না। কুশ, বলল মাসুন। ঘুমান বাবা, শান্তিতে ঘুমান। নক্ষত্রের মতোই 2 চোখ খোলা থাকবে আমার। আপনার উপর আমার চোখ থাকবে। যদিও খুব দুর্বল বোধ করছিলাম, তবু সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তে পারলাম না। জ্বরের কারণে মাথা ব্যথা করছিল। মাথা থেকে দূর করতে পারছিলাম না হটেনটট হ্যান্সের চিন্তাও। নিজেদের ভাগ্যের অনিশ্চয়তার কথাও ভাবছিলাম। ফোসকা পড়া পায়ে হাঁটতে হবে। পেটের দানা পানি পড়ছে না। সঙ্গে আছে শুধু 2টো কার্টিজ। এদিকে জানি অন্ধকারে ধারে কাছেই আছে একাধিক ক্ষুধার্ত সিংহ। এরকম পরিবেশে যে যত অভ্যস্তই হোক, প্রাণের আশঙ্কা একজনকে জাগিয়ে রাখতে যথেষ্ট। তবে দুঃস্বপ্ন ভরা ছেঁড়া ছেঁড়া ঘুমে তলিয়ে গেলাম অবশেষে। এক সময় ঘুমের ঘোরে দেখলাম লেজের উপর খাড়া হয়ে দাঁড়ানো একটা গোখুর হিসিস করে আমাকে ডাকছে, মাকু মাজান, নান জিরা, নান জিরা। ওখানে ওখানে তন্দার মাঝে মাসুনের গলার আওয়াজ চিনতে পারলাম। চোখ খুলে দেখলাম আমার পাশে উবু হয়ে বসে আছে মাসুন। আঙুল তাক করে পানির দিকটা দেখাচ্ছে। যত পুরানো শিকারী হই, যে দৃশ্য আমার চোখে পড়ল তাতে প্রায় লাফ দিয়ে উঠে বসলাম। আমাদের কুড়ে থেকে 20 পা দূরে একটা পিঁপড়ের ঢিবি আছে। ওটার উপর 4 পা রেখে দাঁড়িয়েছে বিরাট এক সিংহী। কুড়ের দিকে চেয়ে রয়েছে ওটা। চাঁদের উজ্জ্বল আলোয় দেখলাম মাথা নিচু করে পায়ের থাবা চাটল। আমার হাতে মার্টিনিটা ধরিয়ে দিয়ে ফিসফিস করে জানালো মাসুন, গুলি ভরা আছে ওটায়। রাইফেলটা কাঁধে তুললাম। তারপর ওই উজ্জ্বল আলোতেও দেখলাম মার্টিনির 4 সাইড দেখতে পাচ্ছি না। এ অবস্থায় গুলি করা সেফ পাগলামি। গুলি যদি লাগেই তাহলে সিংহীটা হয়তো না মরে আহত হবে। পরিণতি খেপা জানোয়ারের আক্রমণের মৃত্যু।
আক্রমণে মৃত্যু। কাঁধ থেকে নামিয়ে ফেললাম রাইফেলটা। পকেট বুক থেকে একটা কাগজ ছিঁড়ে ওটা আটকালাম সামনের সাইডে। কাগজটা ঠিকমতো আটকানোর আগেই আবার আমার বাহু খামছে ধরল মাশরুম। কুড়ে থেকে 10 ফুট দূরের একটা মিমোসা গাছের নিচে দেখালো। কি? জিজ্ঞেস করলাম। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আরেকটা সিংহ, বলল মাসুন। অসম্ভব, প্রতিবাদের সুরে বললাম। তুমি এত ভয় পেয়েছ যে একটাকেই দুটো দেখছ। বেড়ার উপর দিয়ে মাটিতে পড়ে থাকা আকৃতিটার দিকে তাকালাম। কথা শেষও হয়নি, উঠে চাঁদের আলোয় দাঁড়ালো ওটা। কালো কেশরের বিরাট একটা চমৎকার সিংহ। এত বড় আমি খুব কমই দেখেছি। 2-3 পা গিয়ে আমাকে দেখে থামলো ওটা। সরাসরি আমাদের দিকে তাকিয়ে রইল। সিংহটা এত কাছে যে আগুনের প্রতিফলন দেখতে পেলাম ওটার সবুজ চোখে। গুলি করুন, গুলি করুন, ফিসফিস করল মাসুন। এখনই তেড়ে আসবে ওটা। আবার রাইফেল তুললাম। কাগজটা সাইডে বসানোই আছে। তাক করলাম সাদা রোমশ একটা অংশে। ওখানটায় সিংহের বুক আর কাঁধের সংযোগ। কাঁধের উপর দিয়ে ফিরে তাকালো সিংহটা। আমার অভিজ্ঞতা বলে সিংহ তার শিকারের দৌড় শুরু করার আগে এভাবে একবার পেছনে তাকিয়ে নেয় সবসময়। তারপর শরীর নিচু করলো ওটা। থাবাগুলো মাটিতে বসে গেছে দেখলাম। ছুটতে প্রস্তুত হচ্ছে সিংহ। মার্টিনের ট্রিগার টিপে দিলাম। আর দেরি করলে সর্বনাশ হতো, কারণ মাত্র দৌড়ে আসতে শুরু করেছিল ওটা। রাতের থমথমে নীরবতা চিরে দিল মার্টিন রাইফেলের তীক্ষ্ণ হুঙ্কার। আমাদের 4 ফুট দূরে লাফিয়ে এসে পড়ল বিরাট সিংহটা। গড়িয়ে গড়িয়ে এগিয়ে এলো আরও কাছে। থাবার আঘাতে ছিন্ন ভিন্ন করে দিল ডালের তৈরি কুটিরের বেড়া। কুড়ের আরেক পাশ দিয়ে ছুটে বেরিয়ে পড়লাম আমরা। এটা ওটার উপর দিয়ে গড়িয়ে আগুনের উপর গিয়ে পড়ল সিংহ। ওখান থেকে উঠে সামনের 2 পায়ে ভর দিয়ে বিরাট একটা কুকুরের মতো বসলো। এবার হুঙ্কার ছাড়তে শুরু করলো ওটা। সে যে কি ভয়ঙ্কর গর্জন তা না শুনলে কল্পনা করা যায় না। আগে কখনো সিংহকে এত প্রচণ্ড গর্জন করতে শুনিনি। ফুসফুস ভরে শ্বাস টানছে ওটা। তারপর মুখ দিয়ে পিলে চমকানো হাঁক ছাড়ছে। একটা গর্জনের মাঝপথে হঠাৎ থেমে গেল বনের রাজা। এক পাশে কাত হয়ে পড়ে গেল, নড়ল না আর। বুঝলাম মারা গেছে। সাধারণত মারা যাওয়ার আগে কাত হয় সিংহ। স্বস্তির শ্বাস ফেলে পিঁপড়ের ঢিবির উপর দাঁড়ানো ওটার সঙ্গিনীর দিকে তাকালাম। বিস্ময়ে থমকে দাঁড়িয়ে আছে ওটা। কাঁধের উপর দিয়ে তাকিয়ে লেজ নাড়ছে এপাশ ওপাশ। সিংহটার গর্জন থেমে যাবার পর আমাদের স্বস্তির সাগরে ভাসিয়ে ঘুরে দাঁড়ালো সিংহী। তারপর বিরাট এক লাফে অদৃশ্য হলো রাতের আধারে। সাবধানে মৃত সিংহের দিকে এগিয়ে গেলাম দুজন। যেতে যেতে একটা গান ধরল মাসুন। সে গানে বর্ণিত হলো কিভাবে মাকুমা যান শিকারীদের শিকারী, যার চোখ দিনের মতোই রাতেও খোলা থাকে, আক্রমণোদ্যত সিংহের পেটে হাত দিয়ে শেকড় থেকে উপড়ে এনেছেন হৃৎপিণ্ড। থামতে চায় না সে গান। যেখানে তাক করেছিলাম সেই সাদা জায়গাটার 1 ইঞ্চির মধ্যেই লেগেছে বুলেট। পুরো শরীর ভেদ করে ডান দিকের পায়ের উপরের অংশে লেজের গোড়া দিয়ে বেরিয়ে গেছে। মার্টিনের চমৎকার অস্ত্র, কিন্তু ওটার বুলেট ছোটো ফুটো তৈরি করে বলে ঠিকমতো জোরালো ধাক্কা দিতে পারে না। কপাল ভালো, সিংহ মারা সোজা। বাকি রাত সিংহের উড়ুতে মাথা রেখে নিশ্চিন্তে শুয়ে কাটালাম। লোমের গন্ধ খানিকটা বিরক্ত করলো বটে, তবু ভালো লাগলো শিকারের কাছে থাকতে। যখন ঘুম ভাঙল, ভোরের ধূসর আলো পূব দিগন্ত ছুঁয়েছে, তখন প্রথম কিছুক্ষণ বুঝতে পারলাম না
মনটা উসখুস করছে কেন। তারপর মরা সিংহের স্পর্শ আর চামড়ার গন্ধ মনে পড়িয়ে দিল কি পরিস্থিতির মোকাবেলা করেছি। তাড়াতাড়ি উঠলাম, উদ্গ্রীব হয়ে চারপাশে তাকালাম। হ্যান্সের কোনো চিহ্ন দেখতে পাবো ভেবে। কোনো বিপদ না হয়ে থাকলে ভোর হতেই হাজির হয়ে যাবার কথা তার, কিন্তু ফেরেনি ও নিরাশ বোধ করলাম। বুঝলাম কিছু একটা হয়েছে বেচারার। মাসুনকে আগুনটা উস্কে দিতে বলে দুটো হাতে সিংহের ছাল ছাড়ালাম। চমৎকার একটা পশু ছিল ওটা। খানিকটা মাংস কেটে নিলাম ওটার দেহ থেকে, ভেজে খেলাম। ভাবতে যত অবাকই লাগুক, সত্যি খেতে ভালো সিংহের মাংস। আমাদের খাওয়া শেষ হতে হতে সূর্য উঠল। পানি খেয়ে গোসল করলাম আমরা পুকুরে। তারপর হায়েনার জন্যে সিংহের অবশিষ্টাংশ ফেলে রেখে রওনা হলাম হ্যান্সকে খুঁজতে। মাসুন আর আমরা দুজনেই ট্র্যাকিংয়ে দক্ষ। খুব অসুবিধে হলো না হটেনটটের চিহ্ন খুঁজে এগোতে। এভাবে আধ ঘন্টায় মাইল খানেক এগোলাম আমরা। এবার দেখতে পেলাম একটা মদ্দাসারের চিহ্ন। ওখানে হ্যান্সের চিহ্ন দেখলাম। চিহ্নের ধরন দেখে বুঝলাম সারটাকে অনুসরণ করছিল হ্যান্স। একটু পর একটা ঢালের গোড়ায় এসে দাঁড়ালাম। ওখানে একটা বিদঘুটে আকৃতির মিমোসা গাছ জন্মেছে। ওটার শিকড় মাটির উপরেও বিস্তৃত। তলায় কোনো প্রাণী গভীর একটা খোরল তৈরি করেছে। ওই কাটা ঝোপের 10-15 ফুট সামনে আছে একটা ঘন ঝোপের জঙ্গল। দেখুন মাকু মাজান, দেখুন। ঝোপের কাছে যেতেই উত্তেজিত স্বরে বলে উঠল মাসুন, বাফেলোটা ওকে তাড়া করেছে। দেখুন, ও এখানে গুলি করতে দাঁড়িয়েছিল। ও দেখুন পা কী রকম দাবিয়ে দাঁড়িয়েছিল। ওই যে ওর খোরা গোড়ালির চিহ্ন। দেখুন এখানে বাফেলোটা টিলার উপর থেকে পাথরের মতো নেমে আসে। মাটি একেবারে চষে ফেলেছে। হ্যান্সের গুলি লেগেছিল ওটার গায়ে। মাটির লেখা আমি সব পরিষ্কার পড়তে পারছি বাবা। হ্যাঁ, সায় দিলাম ওর কথায়। কিন্তু হ্যান্স গেল কোথায়? কথাটা বলার সময়ই আমার বাহু খামচে ধরল মাসুন। কাঁটার ঝোপের শেকড়ের দিকটা দেখালো। ভদ্র মহাদয়গণ, ভদ্র মহিলাগণ, দৃশ্যটা কল্পনায় এলে আমি এখনও অসুস্থ বোধ করি। গাছের ডালে 8-10 ফুট উপরে দেখতে পেলাম হ্যান্সকে। বলা উচিত হ্যান্সের দেহটাকে। বাফেলো শিং দিয়ে গুতিয়ে ওখানে তুলে রেখে গেছে ওকে। ওর একটা পা ডাল পেঁচিয়ে রেখেছে। বোধহয় মৃত্যু যন্ত্রণায় অমনটা হয়েছে। ওর দেহের পাশে পাঁজরের কাছে বিরাট একটা গর্ত। ওখান দিয়ে নাড়ি ভুঁড়ি বেরিয়ে আছে। শুধু তাই নয়, অন্য পাটা মাটি থেকে 5 ফুট উপরে ঝুলছে। চামড়া আর মাংস বেশিরভাগটাই গায়েব। কিছুক্ষণ ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে হতভম্ব হয়ে ওখানেই দাঁড়িয়ে থাকলাম। তারপর বুঝতে পারলাম কি ঘটেছে। বাফেলো স্বভাবজাত জেদের বশে হ্যান্সকে হত্যা করে শত্রুর পা থেকে চামড়া মাংস তুলে নিয়েছে খুরের মতো ধারালো জিভ দিয়ে। আগেও এ ধরনের ঘটনা শুনেছি, কিন্তু সবসময় ভেবেছি শিকারি গুল মারছে। এবার বিশ্বাস করলাম ওরকম ঘটে। বেচারি হ্যান্সের কঙ্কাল সদৃশ্য পা আর গোড়ালি প্রমাণ হিসেবে যথেষ্ট। গাছের নিচে দাঁড়িয়ে থাকলাম আমরা। নিষ্পলক তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম বিশ্রী দৃশ্যটা। তবে বেশিক্ষণ নয়। হঠাৎ 15 ফুট দূরের একটা ঝোপ ভেঙে গেল আমাদের চমকে দিয়ে। বুনো শুয়োরের ঘোতঘোত এর মতো একটা আওয়াজ পেলাম। সরাসরি আমাদের দিকে ছুটে এলো মর্দা বাফেলোটা। ওই এক পলকেও লক্ষ্য করলাম ওটার দেহের পাশে লেগেছে বেচারা হ্যান্সের গুলি। বাফেলোটার পাছার একটা অংশ ক্ষত বিক্ষত, সিংহের সঙ্গে লড়াইয়ের চিহ্ন বহন করছে। কথা থামিয়ে দেয়ালে চোখ রাখলেন কোয়ার্টার মেইন।
মাথা উঁচু করে ছুটে এলো ওটা। আক্রমণের একেবারে শেষ পর্যায়ে মাথা নিচু করে নেবে ওই বিরাট কালো কালো শিং দুটো। এখনও যখন দেখছি মনে হচ্ছে এই বুঝি তেড়ে আসবে। পেছনে সবুজ ঝোপ আর সামনে ওই প্রকাণ্ড বাফেলো। তীক্ষ্ণ একটা চিৎকার ছেড়েই এক পাশের ঝোপের দিকে সরে গেল মাসুন। অভ্যেসবশে আটবরে রাইফেলটা তুললাম। বাফেলোর মাথায় গুলি করাটা অর্থহীন হতো, কারণ গুলি ঠেকিয়ে দিত ওটার শিং। কিন্তু মাসুন দৌড় দেওয়ায় বাফেলোটা বাঁক নিতে গেল। ওর পিছু নেবে কিনা ভাবতে সময় নিল ওটা। আর এটাই সামান্য সুযোগটা এনে দিল আমাকে। আমার অবশিষ্ট একমাত্র গুলিটা আহত বাফেলোর কাঁধ লক্ষ্য করে ছুড়লাম। কাঁধের হাড়ে লাগলো ভারী গুলি, ভেঙে ঘুরিয়ে দিল হাড়। চামড়ার তলা দিয়ে উরু পর্যন্ত গিয়ে থামলো, কিন্তু গতি কমলো না তাতে ওটার। শুধু এক মুহূর্তের জন্যে একটু টলে উঠেছিল। এক পাশে ঝাঁপ দিলাম আমি। কাটা ঝোপের শেকড়ের ফাঁকে গুজে দিলাম শরীর। যতটা সম্ভব ভেতরে ঢুকে পড়তে চাইছি তখন সরাসরি আমার দিকে ছুটে এলো আহত বাফেলো। কাঁধ থেকে একটা পা তখন লড়বড় করে ঝুলছে। এবার শিং দিয়ে গুটিয়ে আমাকে বের করতে চেষ্টা করলো ওটা। ওরকম একটা গুঁতো গাছের কাণ্ডে লাগলো। সে কারণেই শিংয়ের মাথা ফাটা দেখতে পাচ্ছেন আপনারা। উদ্দেশ্য পূরণ না হওয়ায় আরও চালাক হয়ে উঠল শয়তানটা। শেকড়ের নিচে শিং ঢুকিয়ে দিল যতটা পারে, তারপর শিং নেড়ে গেঁথে ফেলতে চেষ্টা করলো আমাকে। ফোঁস করে শ্বাস ফেলছিল ওটা। লালা ঝরছিল আমার গায়ে। শিংয়ের আওতার একটু বাইরে রয়ে গেলাম আমি। তবে প্রত্যেকটা গুঁতোয় শেকড়ের ফাঁকের গর্তটা বড় হয়ে যাচ্ছে। আরও বেশি করে মাথা ঢোকাতে সুবিধে হয়ে যাচ্ছে জানোয়ারটার। মাঝে মধ্যেই পাঁজরে ওটার নাকের জোরালো গুঁতো খাচ্ছি। বুঝতে পারলাম বাঁচতে পারবো না এভাবে। মরিয়া হয়ে টেনে ধরলাম ওটার বেরো হয়ে থাকা জিভ। তারপরই গায়ের জোরে দিলাম মোচড়। ব্যথায় রাগে চিৎকার করে উঠল বিরাট প্রাণীটা। এত দ্রুত পিছু হটল যে জিভ ধরা আমিও কয়েক ইঞ্চি বেরিয়ে পড়লাম গর্ত থেকে। আবার গুঁতো মারতে চেষ্টা করলো ওটা। এবার আমার শির দ্বারায় শিংয়ের ডগা বাঁধাতে পারল। অনুভব করলাম সব শেষ। চিৎকার করে বললাম, ধরে ফেলেছে আমাকে। মৃত্যু আতঙ্কে চিৎকার করছিলাম। গোরাসা মাসুন, গোয়াসা মাসুন, গোয়াসা, কোপ দাও মাসুন, কোপ দাও। বাফেলোটা মাথা উঁচু করতেই গর্ত থেকে বের হয়ে পড়তে হলো আমাকেও। তার মধ্যেও দেখলাম দীর্ঘকায় মাসুন তার চওড়া ফলার বর্ষা হাতে এগিয়ে আসছে। আরও সিকি সেকেন্ড পর খসে পড়লাম শিং থেকে। প্রায় সঙ্গে সঙ্গেই শুনতে পেলাম বর্ষার আওয়াজ। পরপর করে মাংসের ভেতর ঢুকে যাচ্ছে লোহার পাত। চিত হয়ে পড়েছি আমি। তাকিয়ে দেখলাম দুঃসাহসী মাসুন তার বর্ষা পুরো 1 ফুট বা তারও বেশি ঢুকিয়ে দিয়েছে বাফেলোর বুকে। রক্ত বের হচ্ছে বাফেলোর নাক মুখ দিয়ে। মাসুনের দিকে ঘুরে দাঁড়ালো। শেষ মুহূর্তের বিপদ থেকে রক্ষা পাবার জন্যে পালানোর চেষ্টা করলো মাসুন। কিন্তু বড় বেশি দেরি হয়ে গেছে তখন। উন্মত্তের মতো হাঁক ছাড়তে ছাড়তে মাসুনের উপর ঝাঁপিয়ে পড়ল ক্ষিপ্ত বাফেলো। শিংয়ের গুঁতোয় পলকা একটা পালকের মতো উড়াল দিল মাসুন। মাটিতে পড়তেই শিং দিয়ে রাগে ওকে দুবার ফুটো করলো উন্মাদ দানব। টলতে টলতে উঠে দাঁড়ালাম। মনের ভেতর পাগলামি চিন্তা, যে করে হোক সাহায্য করতে হবে মাসুনকে। এক পাও এগোনোর আগে বাফেলোটা খুব জোরে শ্বাস ফেলল। হাঁক ছাড়ল একবার,
তারপর কাত হয়ে পড়ে গেল মাসুনের পাশে। তখনও বেঁচে ছিল মাসুন, কিন্তু ওকে একবার দেখেই বুঝলাম পৃথিবীতে সময় শেষ হয়ে গেছে। ওর বাফেলোর শিং বিরাট একটা গর্ত তৈরি করেছে ওর ডান ফুসফুসে। এছাড়া অন্যান্য ক্ষত আছে। হাঁটু গেড়ে বসলাম ওর পাশে, ওর হাতটা নিজের হাতে তুলে নিলাম। ফিসফিস করে জানতে চাইলো ও কি মারা গেছে মাখু মাজান? আমি চোখে দেখতে পাচ্ছি না। হ্যাঁ মাসুন, ও মারা গেছে। ওই কালো শয়তানটা কি তোমার কোনো ক্ষতি করে দিয়েছে মাখু মাজান? আমার গলা ধরে এলো। কোনো রকমে বললাম, না মাসুন। খুব খুশি হলাম, অস্পষ্ট স্বরে বলল মাসুন। তারপরে দীর্ঘ নীরবতা নামলো। শুধু মাসুন শ্বাস নেওয়ার সময় আওয়াজ হলো ফুটো হয়ে যাওয়া ফুসফুসে। এক সময় মাসুন বলল, মাখু মাজান, তুমি কি এখনো আছো? আমি তোমাকে স্পর্শ করতে পারছি না। আমি আছি মাসুন, আমি মারা যাচ্ছি মাখু মাজান। খুব কষ্ট করে থেমে থেমে বলল মাসুন। দুনিয়াটা ঘুরছে মাখু মাজান, আমি অন্ধকারে চলে যাচ্ছি। বাবা, কখনো হয়তো এমন সময় আসবে যখন তুমি ভাববে মাসুন তোমার পাশে ছিল, যখন তুমি হাতি মারতে। আমরা দুজন তখন। এই ছিল মাসুনের শেষ কথা। বীর মাসুন এভাবেই চলে গেল। ওর দেহটা গাছের নিচের কোঠরে নিয়ে এলাম, তারপর ভেতরে ভরে দিলাম। পাশে শুইয়ে দিলাম ওর চওড়া ফলার বর্ষা। ওর জাতির নিয়ম অনুযায়ী এই দীর্ঘযাত্রায় নিরস্ত্র যাবে না ও। বলতে লজ্জা নেই। তারপর কাঁদলাম আমি। অন্তর নিংড়ে আসা অব্যক্ত বেদনাগুলো ধুয়ে ফেলতে চাইলাম অশ্রু জলে।